বিষয় যদি আমরা মাথায় রাখি আমরা গণপরিষদ নির্বাচনের দিকে যাব ইনশাআল্লাহ। আমাদের সেই দিকেই আমাদের যাত্রা। আমাদের অভ্যুত্থান পরবর্তী সময়ে সরকার দিয়ে আপনি রাষ্ট্রটা চালান, কিন্তু স্থানীয় সরকার দিয়ে কিন্তু আসলে গ্রাম বা সোসাইটি চলে না। ওইটা চলে ওই মসজিদ কমিটির যে হেড বা স্থানীয় ইমাম বা ওই হেডমাস্টার, এদেরকে দিয়ে আসলে সোসাইটিটা পরিচালিত হয়ে গেল। সেখানে অবশ্যই নারীদের একটা পার্টিসিপেশন আছে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। কিন্তু আওয়ামী আমলে আমরা দেখেছি কিভাবে ফ্যাসিস্ট কাঠামো স্ট্যাবলিশ করার জন্যই এই টোটাল সামাজিক যে বন্দোবস্ত যেটা আমাদের আগে ছিল, যেটা আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক আমলেও আমরা টিকিয়ে রাখার চেষ্টা করেছি, কিন্তু সেটা তারা হামলা করেছে যাতে করে পুরো ফ্যাসিস্ট যে গ্র্যাব যেটা হচ্ছে হস্তক্ষেপ সেটা যাতে ফুলফিল করা যায়, যাতে করে আর কখনোই কেউ চিন্তা করতে না পারে যে হাসিনার বদলে অন্য কেউ। যেটা আমরা কথা দেখেছিলাম বিকল্প কে, বিকল্প তৈরি হওয়ার আগেই কিন্তু হাসিনাকে সবাই নামিয়ে দিয়েছে। হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে, তখনও কিন্তু বাংলাদেশে তাদের যে তথাকথিত বিকল্প সেটা কিন্তু বাংলাদেশের মানুষ আর তোয়াক্কা করেনি। বাংলাদেশের মানুষ যেটা বুঝেছে আমরাই বিকল্প হয়ে উঠব। এই যে সামাজিক জায়গাগুলোতে যেই বুনটটা ছিল, যেই আমাদের যে ক্লাসিক স্ট্রাকচারটা আছে, সেখানে আওয়ামী লীগ হামলা করেছে এবং মসজিদ কমিটি থেকে শুরু করে স্কুল কমিটি, কলেজ কমিটি, সমস্ত জায়গায় তারা নিজেদের হস্তক্ষেপ করেছে যাতে করে ফ্যাসিজমটা তারা একদম রন্ধ্রে রন্ধ্রে এবং ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে দিতে পারে। সেই জায়গা থেকে অবশ্যই এখানে আমরা যদি খেয়াল করে দেখি যে আমাদের যে নারী আসনগুলো যেভাবে সংরক্ষিত নারী আসন বলে যেভাবে সিলেক্টেড ওয়েতে এদেরকে নিয়ে আসা হয়েছে, তাতে করে বাংলাদেশে গত 53 বছরে নারী নেতৃত্ব তৈরি হওয়ার পুরো প্রসেসকে ভুলণ্ঠিত করা হয়েছে। এবং যাতে আমরা এখন যে আমরা ক্রাইসিসগুলোতে পড়ছি, আমরা যে নারীদেরকে নিয়ে আসতে পারছি না বা আমরা তাদেরকে আরও পার্টিসিপেশন নিশ্চিত করতে পারছি না, এটার একটা বড় কারণ হচ্ছে স্ট্রাকচারালি কাঠামোবদ্ধভাবে এই জায়গাগুলোতে এই সংরক্ষিত নারী আসনের নামে নারী নেতৃত্ব তৈরি হওয়ার পথ রুদ্ধ করা হয়েছে। তো আমাদেরকে সামনের দিনে আমরা আরেকটা বিষয় যদি আমরা মাথায় রাখি আমরা গণপরিষদ নির্বাচনের দিকে যাব ইনশাআল্লাহ। আমাদের সেই দিকেই আমাদের যাত্রা। আমাদের অভ্যুত্থান পরবর্তী সময়ে এটাই হচ্ছে আমাদের একমাত্র যৌক্তিক নির্বাচন, আমরা বলছি গণপরিষদ নির্বাচন। কিন্তু আমাদের জাতির ইতিহাসে, আমাদের বাঙালি রাষ্ট্রের, বাংলাদেশি রাষ্ট্রের যে জাতির ইতিহাসে, সেখানে যদি আমরা দেখি সর্বশেষ গণপরিষদ নির্বাচন, তার মধ্যে থেকে যেই সংবিধান সংস্কারের যে সংবিধান প্রণয়ন কমিটি করা হয়েছিল, সেখানে 34 জন পুরুষ ছিল, একজন মাত্র নারী ছিল। তার নাম ছিল বেগম রাজিয়া খাতুন। ওনার নাম আমরা কেউ জানি না। উনি ছিলেন শেরেবাংলা একে ফজলুল হকের নাতনি, কিন্তু উনি 54 সালে মুসলিম লীগের হয়ে নির্বাচনে জিতে আসা একমাত্র নারী সংসদ সদস্য। তো এই যে নারীদেরকে যারা এসেছিলেন তাদেরকেও যে আমরা ভুলতে বসেছি, তাদের নামও যে আমরা উচ্চারণ করছি না, এটা আমাদের জন্য পরবর্তীতে আর ভবিষ্যতের জন্য ভালো না। আমাদেরকে ইতিহাস থেকে নারীদেরকে তুলে আনতে হবে, আমাদেরকে প্রীতিলতাদেরকে মনে করতে হবে, আমাদেরকে ইলা মিত্রদের মনে করতে হবে, আমাদের রাবেয়া বসরিনকেও মনে করতে হবে, এবং আমাদের যারা নারী নেতৃত্ব ছিলেন বিভিন্ন সেক্টরে তাদের নিয়ে কথা বলতে হবে, চর্চা করতে হবে। আমরা দেখেছি যে কিছুদিন আগে ফাউন্ডিং ফাদার্স একটা কিছু মানুষের মুখ আমরা দেখেছি, সেখানে ভাসানী ছিলেন, আবুল হাসিম ছিলেন, কিন্তু আমরা খুব খুঁজেছি যে একজন নারী কাকে আমরা ওই 5 জনের মধ্যে একজন করতে পারি বা 6 নাম্বার জন করতে পারি, কিন্তু আমরা ওইভাবে বলতে পারছি না যে নারীদেরকে সেই সুযোগটা করে দেওয়া হয়েছে। তো আমরা এখন নাগরিক কমিটির জায়গা থেকে আমরা নারীদের সকল অধিকার নিয়ে কথা বলার জন্য নারী সেল বিশেষভাবে করেছি